আপু, আপনার কালো ওই কাপড়টা দেখা যাইতেছে। আপনি ওই কাপড়টা একটু আপনার জামা দিয়ে ঢেকে রাখেন। আশেপাশের ছেলেরা আপনার দিকে খুব বাজেভাবে তাকাচ্ছে। সাগর পার্কে দাঁড়িয়ে তার সামনে থাকা একটা মেয়ের দিকে এই কথাগুলো বলল। হঠাৎ মেয়েটা সাগরের সামনে এসে ঠাস ঠাস করে সাগরের গালে দুইটা চড় মেরে বলতে লাগলো। আমার যা ইচ্ছে তাই দেখা যাচ্ছে, আর মানুষ দেখতেছে, দেখুক, তাতে তোর কি? তুই আমাকে এসব বলতেছিস কেন? হুম হুম। আপু, আসলে আপনার দিকে ওই ছেলেরা খুব বাজেভাবে তাকাচ্ছিল তো, তাই আর কি আমি আপনাকে এটা বললাম। আর সরি, আমাকে মাফ করবেন আমি যদি ভুল করে থাকি। হোয়াট সরি? তুই ভুল করেছিস, এটার জন্য তোকে শাস্তি তো পেতেই হবে। দাঁড়া, আমি তোর শাস্তির ব্যবস্থা করতেছি। এই বলে মুক্তা চিৎকার করতে লাগলো। মুক্তার চিৎকার শুনে আশেপাশের কয়েকজন ছেলে পেলে দৌড়ে আসলো মুক্তার কাছে। এসে মুক্তাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আপু, কি হয়েছে? আপনি এভাবে চিৎকার করতেছেন কেন? এই ছেলেটা কি আপনাকে কিছু বলেছে? এই ছেলেটা আমাকে বাজে ইশারা করেছে এবং আমাকে টাকার লোভ দেখিয়ে হোটেলে নিয়ে যাওয়ার চেষ্টাও করতেছে। কিরে ভাই, পার্কে এসে মেয়ে মানুষের সাথে এরকম ব্যবহার করছিস কেন? তোর বাসায় কি মা বোন নেই যে তুই অন্য মেয়েকে অফার করতেছিস হোটেলে যাওয়ার জন্য? এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার শালাকে। এই বলে ছেলেগুলো সাগরকে পিটাতে লাগলো। এদিকে সাগর বারবার ছেলেগুলোকে একই কথা বলছে যে সে কিছু বলেনি, কিন্তু কেউ মানতে চাইছে না যে সাগর সত্যি বলছে। বেশ কিছু মার খাওয়ার পর একটা ছেলে বলতে লাগলো। এই, পুলিশকে ফোন দে, এই শালাকে জেলে নিয়ে যাক, তাহলে ভালো হবে। ভাইয়া, ওনাকে জেলে দেওয়ার কোনো দরকার নেই, এমনিতেই মেরেছেন। আমি খুব খুশি হয়েছি। আপনারা চলে যান, সে এমনিতেই চলে যাবে এখান থেকে। ছেলেগুলো চলে যেতেই মুক্তা সাগরকে উদ্দেশ্য করে আবারও বলতে লাগলো। দেখেছিস একটা মেয়ের কত পাওয়ার? আর কোনোদিন যদি এরকম কথা কাউকে বলিস না, তাহলে তোর খবর আছে। আপু, আমি তো আপনার ভালোর জন্যই বলেছিলাম। আশেপাশে খারাপ ছেলেরা আপনার দিকে খারাপভাবে তাকিয়েছিল, এটা বলাতে কি আমার অপরাধ হয়েছে? না, এটা বলাতে তোর অপরাধ হবে। কেন? তোর অপরাধ হয়েছে তুই একটা মেয়েকে নোংরা কথা বলেছিস, এটাই হচ্ছে তোর অপরাধ। আর তুই তো বলতেছিস আশেপাশের ছেলেরা খারাপ ভাবে, তার কি আছে? তুই নিজেই তো আমাকে বলেছিস যে আমার কাপড় দেখা যাচ্ছে, তো তুইও বাজে নজর দিয়ে তাকিয়েছিলি কি, তাই তো? হুম হুম। এই বলে মেয়েটা ওইখান থেকে চলে গেল। এইদিকে সাগর কোনো রকমে ওইখান থেকে উঠে চলে আসলো একটা ফার্মেসিতে। ফার্মেসি থেকে তার ড্রেসিং করে বাড়িতে চলে আসলো। কলিং বেল দিতেই সাগরের মামাতো বোন এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো। কি ব্যাপার ভাইয়া, আজকে তো দেখি পুরা চান কপাল নিয়ে এসেছো। শরীরের এরকম অবস্থা হয়েছে কেন? কেন যে মারামারি করতে যাও বুঝি না। নিজেরা তো মারামারি পারো না, শুধু শুধু করতে যাও। উর্মি, তুই চুপ করবি? আর তুই আমাদের বাসায় কেন? আব্বু আম্মু কোথায়? ওনারা তো একটু মার্কেটে গেছে, আর আমি বাসায় ছিলাম, বলেছে থাকার জন্য। ওনারা আসলে আমি চলে যাব। ও আচ্ছা, আমি আমার রুমে গেলাম। আমাকে ডাক দিয়ে বিরক্ত করবি না। ঠিক আছে ভাইয়া, তুমি তোমার রুমে যাও, আমি তোমাকে ডাক দিব না। সাগর চলে গেল তার রুমে। এদিকে উর্মি চলে আসলো রান্নাঘরে। ফ্রিজ থেকে লেবু বের করে একটা শরবত বানিয়ে শরবতের ভেতরে একটা ঘুমের ওষুধ দিয়ে দিল। এই শরবতটা নিয়ে চলে আসলো সাগরের রুমে। দরজার বাইরে থেকে বলতে লাগলো। ভাইয়া, আমি আসবো নাকি তোমার জন্য একটু লেবুর শরবত বানিয়ে এনেছিলাম, শরবতে খেয়ে নিলে তোমার খুব ভালো লাগবে। ভিতরে আয়। আর ধন্যবাদ আমাকে লেবুর শরবত বানিয়ে খাওয়ানোর জন্য। উর্মি শরবতটা খাইয়ে দিয়ে হাতে গ্লাসটা নিতেই সাগর উর্মিকে উদ্দেশ্য করে বলতে লাগলো। কি রে উর্মি, তুই শরবতের সাথে কি মিশিয়ে দিয়েছিস? আমার মাথায় এইভাবে ঘোরাচ্ছে কেন? আমি শরবতের সাথে একটু ঘুমের ওষুধ মিশিয়েছি, যাতে তোমার সাথে আমি শারীরিক সম্পর্ক করতে পারি। এরপর এটা তোমার আব্বু আম্মুকে দেখিয়ে তোমাকে জেলের ভিতর পাঠাবো। দেখ উর্মি, প্লিজ এসব করিস না। তুই যখন যেটা চাইবি আমি তোকে সেটাই এনে দেবো।
প্লিজ তুই তবুও আমার সাথে এরকম খারাপ কাজ করিস না। আমার চোখ দুইটা বন্ধ হয়ে আসতেছে। এটা বলতে বলতেই সাগর ঘুমের দেশে পাড়ি জমালো। এইদিকে উর্মি সাগরের মাথার কাছে এসে সাগরের মাথায় হাত রেখে বলতে লাগলো, ভাইয়া, আপনি আমাকে অনেক কিছু বলেছেন। আমি কেন এই বাড়িতে আসি, কেন বারবার আপনার রুমে ঢুকি। আমি আপনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি আমি আপনাকে ভালোবাসি, তো আপনি তো আমার কোনো কথাই বুঝলেন না। আজকে আপনার সাথে এমন কিছু করব যাতে আপনার আব্বু আম্মু নিজের ইচ্ছায় আপনাকে জেলে পাঠিয়ে দিতে পারে। এটা বলে উর্মি চলে আসলো নিচে। মেন গেটটা খুলে হালকাভাবে চাপিয়ে চলে আসলো সাগরের রুমে। সাগরের রুমে এসে দরজাটা হালকাভাবে চাপিয়ে দিয়ে সাগরের শরীর থেকে শার্ট আর প্যান্টটা খুলে ফেলল। সাগরের শার্ট আর প্যান্ট খোলা হয়ে গেলে উর্মি তার নিজের জামা কাপড় খুলে সাগর কেমনভাবে তার উপরে শুইয়ে দিয়েছে যে দেখলে বোঝা যাবে সাগর ক্লান্ত হয়ে শুয়ে আছে। প্রায় 20 মিনিট পর সাগরের আব্বু আম্মু আসলো। মেন গেটের দরজা খোলা দেখে সাগরের আব্বু বলতে লাগলো, কি ব্যাপার সাগর আম্মু? উর্মি কি দরজা খুলে তার বাসা চলে গেছে? হয়তো দরজা খুলেই তার বাসায় চলে গেছে। আচ্ছা চলো, আমার মনে হয় সাগর এসেছে। এই বলে সাগরের আম্মু আব্বু বাড়ির ভিতরে প্রবেশ করলো। ওপরতলা এসে সাগরের রুমে উঁকি দিতেই দেখতে পেল সাগর আর উর্মির এই রকম অবস্থা। এটা দেখে সাগরের আম্মু চিৎকার দিয়ে উঠল। সাগরের আম্মুর চিৎকার শুনে নিচ থেকে সাগরের আব্বু দৌড়ে চলে আসলো উপরে। এইদিকে উর্মি সাগরকে তার উপর থেকে ধাক্কা দিয়ে তার পাশে ফেলে দিয়ে তার জামাটা গায়ে জড়িয়ে রুমের এক কোনায় গিয়ে বসে কান্নার ভান করতে লাগলো। সাগরকে এরকম অবস্থায় দেখে সাগরের আব্বু বলতে লাগলো, কি হয়েছে সাগর, এরকম অবস্থায় শুয়ে আছো কেন? আমি জানবো কি করে সাগর এরকম অবস্থায় শুয়ে আছে কেন? আমি এসে দেখি সাগর উর্মির উপর এই রকম অবস্থায় শুয়েছিল। উর্মি ওই যে এখন এগিয়ে বসে আছে আর কান্না করছে। সাগরের আব্বু উর্মির সামনে এসে আর বুঝতে বাকি রইল না কি হয়েছে। সাগরের আব্বু উর্মিকে জিজ্ঞেস করতে লাগলো, কি রে উর্মি, সাগর তোর সাথে এরকম করেছে তাই না? হ্যাঁ সাগর ভাইয়া, বাইরে থেকে মদ খেয়ে এসে আমার সাথে এরকম করেছে। আমি সবাইকে মুখ দেখাবো কি করে? আমি এক্ষুনি আত্মহত্যা করব। আমি আর এই জীবন রাখতে চাই না। সাগরের মা, তুমি উর্মিকে তোমার রুমে নিয়ে যাও। আর সাগর মনে হয় মদ খেয়ে এসে উর্মির সাথে এরকম করেছে। মা, তুমি চিন্তা করো না, আমি সাগরের কঠিন একটা শাস্তি দিব। উর্মিকে নিয়ে চলে গেল সাগরের আম্মু তাদের রুমে। এদিকে সাগরের আব্বু নিচে এসে টেবিলের নিচ থেকে একটা বড় মোটা লাঠি নিয়ে চলে আসলো সাগরের কাছে। এদিকে সাগরের এখনো ঘুমের ঘোরে আছে। সাগরের কাছে এসে সাগরকে ইচ্ছে মতো পিটাতে লাগলো, কিন্তু সাগরের কোনো রেসপন্স নেই। দীর্ঘ 2 ঘন্টা পেটানোর পরও সাগরের রেসপন্স পাচ্ছে না দেখে সাগরের আব্বু বলতে লাগলো, এমন মদ খেয়ে এসে মনে হচ্ছে আজকে আর উঠবে না, তাকে ওঠানোর ব্যবস্থা করতে হবে। এই বলে সাগরের আব্বুও চলে গেল ওয়াশরুমে। এক বালতি পানি এনে সাগরের ওপর ঢেলে দিতেই সাগরের ঘুমটা কিছুটা কেটে গেল। ঘুম থেকে উঠে সাগর দাঁড়াতেই সাথে সাথে আবার পড়ে গেল বিছানায়। কারণ এতক্ষণ তাকে তার আব্বু পিটিয়েছে, এটার কারণে তার শরীর অনেক ব্যথা হয়ে গেছে। এই কুত্তার বাচ্চা, তাড়াতাড়ি ওঠ, না হলে কিন্তু আমি আরো পেটাতে বাধ্য হব। আব্বু কি হয়েছে? তুমি আমাকে এভাবে বকাবকি করতেছো কেন? আমি কি অপরাধ করেছি যে তুমি আমাকে এভাবে বকাবকি করতেছো? কি অপরাধ করেছিস না তুই? উর্মির কি অবস্থা করেছিস? তোকে তো আমার ছেলে বলতে ঘৃণা লাগতেছে। আজকে তোকে আমি পুলিশে দেব। আব্বু আমি কিছু করি নাই, সত্যি বলতেছি। আমি উর্মিকে কোনো কিছু করি নাই। উর্মি আমাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে আমার সাথে এরকম করেছে। তুই বলবি আর আমি বিশ্বাস করব, তাই না? তোর মতো মাতাল ছেলে আমার দরকার নেই, তোকে আমি পুলিশে দেবো এখন। এই বলে সাগরের আব্বু ফোন দিল পুলিশকে। বেশ কিছুক্ষণ পর পুলিশ এসে সাগরকে নিয়ে চলে গেল থানায়। এইদিকে উর্মি কান্নার ভান করে সাগরের আব্বু আর আম্মুকে বলতে লাগলো, আমার এখন কি হবে? আমি তো বাইরে গেলে মানুষ আমাকে দেখে ছি ছি করবে। আমি আত্মহত্যা করব। আমি এই জীবন রাখতে চাই না। উর্মি মা, তুই চিন্তা করিস না, তোর কোনো কিছু হতে দিব না আমি। তুই একটু এইখানে বস, আমি তোর জন্য ট্যাবলেট নিয়ে আসছি। ট্যাবলেটটা খেলে আর কোনো সমস্যা হবে না।
এই বলে সাগরের আম্মু চলে গেল একটা ফার্মেসিতে। ফার্মেসি থেকে একটা পিলের প্যাকেট নিয়ে চলে আসলো বাসায়। উর্মির হাতে একটা ট্যাবলেট দিয়ে বলতে লাগলো, এই নে, এই ট্যাবলেটটা খেয়ে নে, তাহলে আর কোনো দিন সমস্যা হবে না। আর তোর আব্বু আম্মুকে জানানোর দরকার নেই, ওরা জানলে আবার অনেক সমস্যা হবে তোর জন্য। আমি এখন বাসায় চলে গেলে আব্বু আম্মু আমাকে কি বলবে? আর আমাকে তো জিজ্ঞেস করবে সাগর ভাইয়া কেন পুলিশে ধরে নিয়ে গেছে। তুই বলবি যে সাগর মদ নেশা করে, এর জন্য তোকে পুলিশ ধরে নিয়ে গেছে। আর কোনো কিছু জিজ্ঞেস করলে তুই বলবি তুই কিছু জানিস না, আমাদেরকে ফোন দেওয়ার জন্য বলে দিবি। ঠিক আছে, আমি তাহলে এখন বাসায় চলে যাই। এই বলে উর্মি চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই উর্মির আম্মু এসে দরজা খুলে দিল। উর্মিকে দেখে বলতে লাগলো, কি রে মিমি, এসব কি শুনতেছি? সাগরকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে? সাগর কি করেছে যে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে? আমি জানি না আম্মু সাগর ভাইয়া কি করেছে। তুমি চাইলে সাগর ভাইয়ের আম্মু আব্বুর কাছে জিজ্ঞেস করতে পারো ফোন দিয়ে। আমি এখন রুমে গেলাম। এই বলে উর্মি চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে ডান্স করতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, যাক, আমি আমার কাজ করে দিয়েছি। এখন শুধু আমি সাগরের জায়গায় বসে পড়ে তার আব্বু আম্মু সকল জায়গা সম্পত্তি নিজের নামে করে নিব। আর সাগর তো জেলের ভিতর পচে মরবে। এসব মনে মনে ভাবছে আর ডান্স করছে উর্মি। এমন সময় উর্মির ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বান্ধবী রুনা কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে রুনা বলতে লাগলো, কি রে উর্মি, আমি এসব কি শুনতেছি? সাগর ভাইকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে। হঠাৎ পুলিশ সাগর ভাইকে ধরে নিয়ে গেল কেন? সাগর ভাই তো কোনো বাজে কাজ করে না। তুই জানিস নাকি সাগর যে বাজে কাজ করে না? সাগর আজকে আমার সাথে কি করেছে সেটা আমি ভাবতেও পারবি না। আজকে আমি ওনার বাসায় গিয়েছিলাম। ওনার আব্বু আম্মু একটু সাগরের খালার বাসায় গিয়েছিল। আমি বাসায় একা ছিলাম। পরে সাগর ভাইয়া বাড়ি থেকে এসে জোর করে আমার সাথে খারাপ কাজ করেছে। এটা ওনার আব্বু আম্মু দেখেছে, তাই ওনাকে জেলে দিয়েছে। দেখ উর্মি, আমি কিন্তু খুব ভালো করেই জানি এইসব কাজ তোর সাগর ভাই কোনো দিন করবে না। তুই নিশ্চয়ই কোনো প্ল্যান করেছিস, সাগর ভাইকে এই প্ল্যানে ফাঁসিয়েছিস। একদম ঠিক ধরেছিস, সাগর ভাই আমাকে কিছুই করেনি। যা করার সব আমি করেছি। হ্যাঁ, আমি তো তোর কথা শুনেই বুঝে গেছি যে যা করার সব তুই করেছিস। সাগর ভাইকে ছাড়িয়ে আনবো আমি, দেখে নিস। তুই ছাড়িয়ে আনবি কি করে? সেখানে কোনো প্রমাণ নেই। আর সাগর ভাইয়ের আব্বু আম্মু তো সব দেখেছে যে সাগর ভাইয়া আমার উপর কিভাবে শুয়েছিল উলঙ্গ অবস্থায়। আমি কিভাবে ছিলাম। তোকে যদি পাড়ায় নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হতো তাহলে তুই একদম ঠিক হয়ে যাইতি। তোর মতো বান্ধবী আমার দরকার নেই। ছি, ভালো থাকিস তুই আর রেডি থাকিস। এই অপরাধের জন্য তোকে সাজা পেতে হবে একদিন না একদিন। এই বলে রুনা ফোনটা কেটে দিল। এইদিকে পুলিশ সাগরকে ধরে নিয়ে চলে আসলো থানায়। 14 শিকার জেলের ভিতরে ভরে পিটাতে লাগলো আর বলতে লাগলো, তোর মতো যদি সব ছেলেরা এক হতো তাহলে এই বাংলাদেশে প্রত্যেক দিন গড়ে 90% মেয়েরা ধর্ষণ হইতো। তোকে আজকে এমন শিক্ষা দিব আর কোনোদিন তুই সোজা হয়ে দাঁড়াতে পারবি না। তোর 5 বছরের জেল হওয়া দরকার। স্যার, আমি সত্যি আপনাকে সত্যি কথা বলতেছি। আমি উর্মির কোনো কিছু করি নাই। উর্মি নিজে আমাকে শরবতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে আমার সাথে এরকম করেছে। প্লিজ আমাকে একবার বিশ্বাস করুন। তোদের মতো ছেলেদের আবার বিশ্বাস করব? তাও আবার আমি? কোনো দিন না। তোরা হচ্ছে সমাজের কীট। তোদেরকে জেলে বন্দি করে রাখা উচিত। জেলের ভিতর এক বেলা রুটি আর শুধু পানি খেয়ে থাকলে বুঝতে পারবি। এই, তোমরা দাঁড়িয়ে কি দেখতেছো? মারো বেটাকে। ওসির কথা শুনে বাকি পুলিশ অফিসাররা মারতে লাগলো। মারতে মারতে সাগরকে অজ্ঞান করে ফেলেছে। এদিকে সাগরের আব্বু 2 ঘন্টা মেরেছিল, আবার পুলিশ অফিসাররা সাগরকে মেরেছে 2 ঘন্টার মতো। সাগর আধমরা হয়ে পড়ে আছে মাটিতে। এমন সময় থানার ভিতরে প্রবেশ করলো রুনা। সাগরকে দেখে পুলিশ অফিসারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, সাগর এইভাবে নিচে পড়ে আছে কেন? আপনারা নিশ্চয়ই সাগরকে পিটিয়েছেন। হ্যাঁ, ওর মতো দর্শকদের জায়গা নেই এই দুনিয়াতে। মন তো চাইছিল তাকে একেবারেই মেরে ফেলি,
কিন্তু মারলে তো আবার অনেক সমস্যা হবে, তাই আধমরা করে ফেলে রেখেছি। আপনি ইনভেস্টিগেশন ছাড়া, কোনো প্রমাণ ছাড়া আপনি তার গায়ে হাত তুলেছেন কি করে? আমি আদালতে যাব, আপনাদের নামে বিচার দেব। আপনারা সঠিক প্রমাণ না পেয়ে অন্যজনকে পিটিয়ে মেরে ফেলেছেন। হ্যাঁ, আপনি আদালতে যান আর বড় পুলিশ অফিসারের কাছে যান, তাতে আমাদের কোনো কিছুই হবে না। সবচাইতে বড় প্রমাণ হচ্ছে এই ছেলের আম্মু নিজের চোখে দেখেছে যে সে উলঙ্গ অবস্থায় তার মামাতো বোনের উপর শুয়েছিল। এমনও তো হতে পারে যে মেয়েটার সাগরকে ঘুমের ঔষধ খাইয়ে এরপর নাটক করেছে। আপনারা ইনভেস্টিগেশন করেন, সত্যিটা বের করেন। সত্যি বের করলে সাগর ছাড়া পেয়ে যাবে। দেখুন, আমাদেরকে আর ইনভেস্টিগেশন করতে হবে না, কারণ ছেলের আব্বু আমাদের নিজে ফোন দিয়ে তাকে ধরিয়ে দিয়েছে এবং তারা আদালতে সাক্ষী দিতে প্রস্তুত আছে যে এইসব কাজ সাগর নিজে করেছে। আর আপনি কে? ওর ব্যাপারে নাক গলাচ্ছেন কেন? চলে যান এখান থেকে। হ্যাঁ, চলেই যাইতেছি। তবে একটা কথা মনে রাখবেন, সত্যিটা একদিন প্রমাণ হবে। সেই দিন আপনাদের সবাইকে দেখে নিব আমি। এই বলে রুনা থানা থেকে বের হয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই রুনার আম্মু এসে দরজা খুলে দিল। রুনাকে দেখিয়ে বলতে লাগলো, কি রে রুনা, তুই কোথায় গিয়েছিলি এই সন্ধ্যাবেলা? আম্মু, আমার একটা বান্ধবী আছে না, নাম উর্মি। সে তার মামাতো ভাইকে ফাঁসিয়ে জেলে ভর্তি করে দিয়েছে। ছেলেটা একদম নির্দোষ। ও আচ্ছা, এখন এখানে আমরা আর কি করব? আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই যে আমরা প্রমাণ দেখে ছেলেটাকে ছাড়িয়ে আনবো। আম্মু, আমি ডাক্তার না হয়ে পুলিশ অফিসার হতে চাই। আমি সত্যির পথে চলতে চাই। সত্যি যাচাই করবো আম্মু। তুমি প্লিজ আব্বুকে বোঝাও। দেখ রুনা, আমাদের তো তোকে নিয়ে অনেক বড় স্বপ্ন ছিল যে তুই ডাক্তার হবি, কিন্তু এখন যে তুই বলছিস পুলিশ অফিসার হবি, আমাদের স্বপ্নটা তো ভেঙে দিলি। আম্মু প্লিজ, তোমরা একটু বোঝার চেষ্টা করো। একটা নির্দোষ ছেলেকে এইভাবে ফাঁসিয়েছে। তুমি কি চাও না একটা নির্দোষ ছেলেকে জেল থেকে বাহিরে বের করে আনার জন্য? দেখ, আমি সবসময় চাই সবার ভালো করার জন্য। এখন তুই যেহেতু বলছিস যে তুই পুলিশ অফিসার হবি, সো আমি তোর আব্বুর সাথে কথা বলে দেখি। তোর আব্বু যদি রাজি হয় তাহলে আমি তোকে জানিয়ে দিব। ধন্যবাদ আম্মু। আর তুমি আব্বুকে যে করেই হোক রাজি করাবে। আমি সাগরকে বাহিরে বের করে ছাড়বো। একটা নির্দোষ ছেলেকে আমি জেলের ভিতর থাকতে দেব না। আজ হোক বা কাল হোক, আমি তাকে বের করে ছাড়বো। এই বলে রুনা চলে গেল তার রুমে। এইদিকে সাগর আধমরা হয়ে শুয়ে আছে মাটিতে। এমন সময় দুজন পুলিশ অফিসার এসে সাগরকে মাটি থেকে তুলে বসিয়ে দিল আর সাগরের সামনে কিছু খাবার দিয়ে বলতে লাগলো, এই নে, এই খাবারগুলো খেয়ে নে। তোকে তো আর আমরা ভিআইপি ভাবে খাওয়াতে পারবো না, এইখানে সামান্য রুটি আর ভাজি খেয়ে থাকতে হবে। ভাই প্লিজ, আপনারা আমার কেসটা একটু ইনভেস্টিগেশন করেন। আমি সত্যি বলতেছি, আমি কিছু করি নাই। আমাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল। সে আমাকে নিজের মুখে বলেছে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে আমাকে। ভাই, সে তোমাকে নিজের মুখে বলেছে ঘুমের ঔষধ খাইয়ে দিয়েছি, আর আমাদের কাছে বলেছে যে তুমি নাকি তাকে ধর্ষণ করেছো। তুমি খুব ভালো করেই জানো এই সমাজে মেয়েদের কতটা সম্মান করা হয়। সো তোমাকে এখন দর্শক বানিয়ে দিয়েছি, যেখানে তোমার আব্বু আম্মু নিজেরা এসে আদালতে তোমার নামে সাক্ষী দিতে পারবে। সেখানে আমরা আর কি ইনভেস্টিগেশন করব বলো? আমি কোনোদিন কোনো মেয়েকে স্পর্শ করি নাই, আর আজকে আমাকে বানিয়ে দিয়েছে ধর্ষণকারী। হে আল্লাহ, তুমি এটার বিচার করো। তুমি তো নিজের চোখে দেখেছো কি হয়েছে আমার সাথে। এইসব বলছে আর কান্না করছে সাগর। এইদিকে পুলিশ অফিসার খাবার দিয়ে চলে গেল বাইরে। সাগর রুটিটা কোনো মতে খেয়ে শুয়ে পড়ল এক সাইডে। এইদিকে একজন পুলিশ অফিসার SIকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আমার কি মনে হচ্ছে জানেন? ওই মেয়েটা ছেলেটাকে ফাঁসানোর চেষ্টা করতেছে। আমরা যদি ইনভেস্টিগেশন করি তাহলে ছেলেটা হয়তো বেঁচে যাবে। ফখরুল, তুমি তো খুব ভালো করেই জানো যে ছেলের পরিবার তার বিপক্ষে আছে। এখন যদি আমরা ইনভেস্টিগেশন করতে যাই তাহলে উপর থেকে আমাদেরকে চাপ দিবে। আমার ছেলেটাকে দেখে মনে হচ্ছে ছেলেটা নির্দোষ, কিন্তু এখানে তো তার আব্বু আম্মু নিজে সাক্ষী দিতেছে যে
ছেলেটা নাকি মেয়েটাকে ধর্ষণ করেছে। তোমরা আর কি বলবো? তবুও স্যার, আপনি যদি একটু প্রমাণ খুঁজবেন তাহলে খুব ভালো হতো। যেহেতু তার আব্বু আম্মু নিজে থেকে সাক্ষী দিবে যে তার ছেলে এসব কাজ করেছে, সো আমরা না হয় আমাদের কাছে কিছু প্রমাণ রাখি। ছেলেটা তো বলতেছে যে মেয়েটা নাকি তাকে শরবতের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে খাইয়ে দিয়েছে। এখন আমরা যদি তাকে হাসপাতালে নিয়ে গিয়ে টেস্ট করে কিছু, তাহলে নিশ্চয়ই আমরা প্রমাণ পাবো যে ছেলেটা সত্যি বলতেছে নাকি মিথ্যা বলতেছে। উপর মহল থেকে যতক্ষণ আদেশ না আসবে ততক্ষণ আমরা কিছুই করতে পারবো না। আর 2-3টা দিন ওয়েট করো, দেখি কি হয়। জি স্যার, তবে 2-3 দিন ওয়েট করতে করতে তো থাকে। যে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল সেই ওষুধের কোনো ছিটেফোঁটাও পাবো না আমরা। এটা আবার ঠিক বলছো তুমি। আচ্ছা, রাত 12টার পরে আমি ছেলেটাকে নিয়ে হাসপাতালে যাব, কিছু টেস্ট করিয়ে এরপর আবার নিয়ে আসবো। প্রমাণগুলো না হয় আমাদের কাছে রেখে দিব ভালোভাবে। ঠিক আছে স্যার, আর তাকে কিছু ঔষধ খাওয়ানোর দরকার। আমরা তো তাকে অনেক পিটিয়েছি, শরীরে দাগ পড়ে গেছে, তার আব্বুও অনেক পিটিয়েছে। আচ্ছা, আপাতত নাপা খাইয়ে দাও, কারণ শরীরে জ্বর চলে আসবে। জ্বরটা যাতে চলে যায় এটার জন্য নাপা খাওয়াও, পরটা আমি ব্যবস্থা করব। আচ্ছা স্যার। এই বলে এসআই চলে গেল ওইখান থেকে। এদিকে পুলিশ অফিসারটা সাগরকে একটা নাপা ট্যাবলেট খাইয়ে দিল, যাতে শরীরে জ্বর আসলে ও জ্বরটা চলে যায়। দেখতে দেখতে রাত বেজে গেল 12টা। এমন সময় এসআই আসলো, সাগরের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, সাগর চলো, তোমাকে নিয়ে একটা জায়গায় যাব, আবার তাড়াতাড়ি করে চলে আসতে হবে। স্যার, আমাকে নিয়ে কোথায় যাবেন আপনি, জানতে পারি? এটা না হয় পরে জানবে, তুমি আগে আমার সাথে চলো, যাওয়া যাক। এই বলে এসআই সাগরকে নিয়ে চলে আসলো একটা হাসপাতালে। ডাক্তারের সাথে কথা বলে কিছু টেস্ট করিয়ে এসআই সাগরকে নিয়ে আবার গাড়িতে উঠে পড়ল। এমন সময় সাগর এসআইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আমার যে টেস্টগুলো করেছেন এখন কি আমাকে ছেড়ে দিবেন নাকি আমাকে জেলে থাকতে হবে? সাগর, আই এম সরি, আসলে তোমাকে জেলে থাকতে হবে, কারণ তোমার আব্বু আম্মু কোর্টে সাক্ষী দিবে সোমবারে। মেয়েটা যদি বলে তুমি সত্যি সত্যি তাকে ধর্ষণ করেছো, সো এরপর আদালত থেকে যদি রায় দেয় তোমাকে জেলে থাকতে হবে, তো জেলে থাকতেই হবে। আমি এখানে কোনো কিছু করতে পারবো না। তবে চিন্তা করো না, তোমাকে একদিন না একদিন ছেড়ে দেওয়া হবে। এমন একজন আসবে যে তোমাকে ছাড়িয়ে নেবে। এসআই সাগরের সাথে কথা বলতে বলতে চলে আসলো আবার থানায়। সাগরকে আবারও 14 শিকার জেলের ভিতরে বন্দি করে রেখেছে। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হয়ে গেল। সাগর দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে। এমন সময় থানার ভিতরে প্রবেশ করলো রুনা। সাগরের সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, ভাইয়া কেমন আছেন আপনি? এই তো রুনা, ভালো আছি। হঠাৎ তুমি থানায় আসলে যে? থানায় কাজ আছে নাকি তোমার? না ভাইয়া, আপনার কোনো কাজ নেই, আমি আপনাকে দেখতে এসেছি। উর্মি আপনার সাথে অনেক খারাপ করেছে, এটা আমি সত্যিটা জানতে পেরেছি তার নিজের মুখ থেকে। কিন্তু এখন আপনাকে ছাড়িয়ে নিব কিভাবে? ছাড়ানোর তো কোনো উপায় নেই। থাক, ছাড়িয়ে নিতে হবে না, জেলেই থাকি। আমার মতো একটা ছেলে বাইরে বের হয়ে কি করবে, যেখানে নিজের পরিবার বলতে মা বাবা ছেলের না মেয়ে সাক্ষী দিতে এসেছে। আসলে ভাইয়া, ওনারা যেটা নিজে চোখে দেখেছে সেটাই তো বলবে, তাই না? আপনাকে তো ঘুমের ঔষধ খাইয়ে রেখেছিল, যেভাবে চেয়েছিল সেভাবেই ছিলেন আপনি। হ্যাঁ, এটা তো আমিও জানি। আচ্ছা, বাদ দাও এইসব কথা। তুমি ঠিক মতো পড়ালেখা করো। আমি তো আর তোমাকে পড়াতে যেতে পারবো না। পড়ালেখা করে বড় একজন ডাক্তার হও, দোয়া করি। না ভাইয়া, আমি ডাক্তার হব না, আমি একজন সৎ পুলিশ অফিসার হব। আপনার মতো কিছু নির্দোষ মানুষকে আমি জেল থেকে বাহিরে বের করব। খুব শীঘ্রই আমি একজন পুলিশ অফিসার হয়ে আসতেছি। রুনার কথায় মুচকি আসলো সাগর, কিন্তু কিছু বলল না। রুনা আরও কিছুক্ষণ থেকে চলে গেল তার বাসায়। দেখতে দেখতে কেটে গেল 4টি দিন। আজকে সোমবার। সাগরকে আদালতে তোলা হলো। কাঠগড়ায় দাঁড়িয়ে আছে সাগর। এমন সময়
জজ সাহেব বলতে লাগলো, মিস্টার তানভীর চৌধুরী, আপনি নিজ চোখে দেখেছেন নাকি যে আপনার ছেলে উর্মির উপরে উলঙ্গ অবস্থায় শুয়েছিল এবং তাকে ধর্ষণ করেছে? স্যার, আমি তো ধর্ষণ করেছে এসব দেখি নাই। সে যে শুয়েছিল এটা দেখেছি। আমি আমার ছেলের পর্যাপ্ত পরিমাণের শাস্তি চাই, কারণ সে কিভাবে পারলো তার নিজের মামাতো বোনের সাথে এরকম করতে। মিস্টার সাগর, আপনি কি এখানে কিছু বলবেন বা আপনার কিছু বলার আছে এখানে? স্যার, যেখানে আমার নিজের আব্বু আম্মু আমার নামে সাক্ষী দিয়েছে, সো এখানে আমার কিছু বলার নেই। আর আমি সত্যি কথা বললেই কি হবে? আমার কথা তো কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ, কারণ আপনার কাছে যদি সত্যি প্রমাণ থাকতো তাহলে আমরা আপনাকে বেকসুর খালাস দিতাম আর আপনার মামাতো বোন উর্মিকে জেলে দিতাম। কিন্তু আপনার কাছে কোনো প্রমাণ নেই, তাই আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আপনাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হলো। দ্য কেস ইজ ক্লোজ। এই বলে জজ সাহেব চলে গেল। এইদিকে পুলিশ অফিসার সাগরকে দেখে চলে আসলো আবার জেলের ভিতরে। রাতে সাগর বসে বসে খাবার খাচ্ছে। এমন সময় এসআই এসে বলতে লাগলো, সাগর, আমার কাছে সত্যিই প্রমাণগুলো আছে। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই, সেই সুযোগটা ইউজ করবে তুমি। কেমন সুযোগ স্যার, বলেন আমাকে। দেখো, আমার কাছে যেহেতু অনেকগুলো প্রমাণ আছে, সো আমি তোমাকে পুলিশ অফিসার বানানোর ট্রেনিং দিতে পারি। তুমি যদি পুলিশ অফিসার হয়ে তোমার নিজের সত্যিটা প্রমাণ করতে পারো, তাহলে তুমি খুব তাড়াতাড়ি মুক্তি পেতে পারো। স্যার, জেলের ভিতর থেকে আমি কিভাবে পুলিশ অফিসার হব? আর আমাকে এত বড় সুযোগ দিবে কি? এত বড় সুযোগ আমি দেব তোমাকে। প্রতিদিন রাতে তোমাকে ট্রেনিং দেওয়া হবে। 5 বছর পর আমি এসআই থেকে রিটার্ন হয়ে যাব। এই 5 বছরের ভিতর তুমি যদি নিজের একটা নাম করতে পারো, তাহলে আশা করি তুমি এই জেল থেকে মুক্তি পাবে। ঠিক আছে স্যার, আপনি যেহেতু বলতেছেন আমাকে একটা সুযোগ দিবেন, সো আমি এই সুযোগটা কাজে লাগাবো। দোয়া করবেন আমার জন্য, যাতে আমি এই সুযোগটা কাজে লাগিয়ে কিছু একটা করতে পারি। এসআই আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল। পরের দিন রাত 11টার পর থেকে সাগরের ট্রেনিং করা শুরু হয়ে গেল। অল্প অল্প ট্রেনিং করাচ্ছে, 20 মিনিট, 30 মিনিট, 10 মিনিট এইরকম করে। কারণ একটা আসামিকে বেশিক্ষণ বাইরে রাখা যাবে না। এইভাবে ট্রেনিং করতে করতে কেটে গেল 3টি বছর। এই 3 বছরে সাগর অনেক কিছু শিখে ফেলেছে। দুপুরে খাবার খাচ্ছে এমন সময় এসআই এসে বলতে লাগলো, সাগর, তোমার তো 3 বছর পূর্ণ হয়ে গেছে এই জেলের ভিতরে আছো। তোমার কি বাইরে যেতে মন চায় না? স্যার, বাইরে যেতে তো মন চাই, কিন্তু আমার পায়ে যে শিকল পড়া, আমি বাইরে বের হব কি করে? আমার তো আরো 7 বছর জেল খাটতে হবে। আর 7 বছর জেল খাটতে হবে না তোমার। আশা করি আর 2-1 বছরের মধ্যে তুমি বের হয়ে যাবে এই জেল থেকে। আর 2-1 বছর যাক, আমি কোর্টের কাছে সত্যি প্রমাণগুলো দিয়ে এরপর তোমাকে বাইরে বের করে আনবো এবং তুমি সবসময় ছদ্মবেশে কাজ করে যাবে পুলিশের। তোমাকে থানায় আসতে হবে না, তুমি বাসায় থেকে কাজ করতে পারবে। ঠিক আছে স্যার। সাগর জেলের ভিতরে পুরোপুরিভাবে পারফেক্ট হয়ে গেল ছদ্মবেশী পুলিশ হিসেবে। চলুন দেখে আসি উর্মির কি খবর। উর্মি ছাদের উপর বসে কথা বলছে তার বয়ফ্রেন্ডের সাথে। এমন সময় পেছন থেকে তার আম্মু বলতে লাগলো, উর্মি, এটা কি তুই? এটা কি করলি? আমাদের মান সম্মান এভাবে মুছে দিলি? আম্মু, তুমি এটা কোথায় পাইছো? আমি তো এটা লুকিয়ে রাখছিলাম। তাড়াতাড়ি বল, তুই কার সাথে এরকম করেছিস? আর তোর পেটে বেবি হয়েছে কয় মাস হয়েছে? আম্মু, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে এরকম করেছিলাম একটা পার্টিতে। প্লিজ আব্বুকে কিছু বলো না। আব্বুকে বললে আব্বুকে মেরেই ফেলবে। তোকে আমি তো মেরেই ফেলবো। দাঁড়া, আমি তোর আব্বুকে ফোন দিতেছি আর বলতেছি এসব। এই বলে উর্মির আম্মু চলে গেল নিচে। এদিকে উর্মি তার বয়ফ্রেন্ডকে বলতে লাগলো, রাজ, অনেক বড় ঘটনা ঘটে গিয়েছে। আম্মু কিডস খেয়ে গেছে। এখন তো আব্বুকে ফোন দিয়ে বলতেছে তুমি প্লিজ তোমার আব্বু আম্মুকে আমাদের বাসায় নিয়ে চলে আসো, আমাকে নিয়ে যাও। তোর মতো বউকে আমি আমার বাড়িতে নিয়ে যাব? কখনোই না। 10টা পুরুষের সাথে বিছানায় শুয়েছিস, এখন পেটে বেবি এসেছে কার না কার।
বেবি তুই এখন আমার নাম করে দিতেছিস। রাজ, তুমি সে কি বলছো? প্লিজ, তুমি আমার সাথে এমনটা করো না। তুমি আমাকে নিয়ে যাও আমাদের বাসা থেকে। তোকে নিব তো দূরের কথা, তোর কাছেই যাব না আমি। ফোন রাখ আঙ্কেল। এই বলে রাজ ফোনটা কেটে দিল। এদিকে উর্মির মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম। সে কি করবে বুঝে উঠতে পারছে না। ছাদে দাঁড়িয়ে কান্না করছে। বেশ কিছুক্ষণ কান্না করার পর উর্মির আম্মু আসলো আর বলতে লাগলো, কিরে কুত্তার বাচ্চা, এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? এই বাড়ি থেকে বের হয়ে যা। তোর আব্বু বলেছে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। তুই আমাদের মেয়ে না। উর্মি তার আম্মুর পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, আম্মু, আম্মু আমাকে মাফ করে দাও। আমি আর কোনোদিন এমন কাজ করব না। এখন আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে এই কথা জানানোর পর। প্লিজ আম্মু, তোমরা ছাড়া আমার কে আছে পৃথিবীতে? আমি তোকে আমার মেয়ে মানি না। তুই এখনই এই বাড়ি থেকে বের হয়ে যাবি। তোর মতো মেয়ের আমার দরকার নেই। এই বলে উর্মির আম্মু উর্মির মাথার চুল ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো নিচে। মেন গেট খুলে ধাক্কা দিয়ে বের করে দিল উর্মিকে। এদিকে উর্মি নিজে টাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। উর্মি বাড়ির বাইরে বসে বসে কান্না করতেছে। প্রায় 2 ঘন্টা কান্না করার পর উর্মি চলে গেল সাগরদের বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। উর্মিকে দেখে বলতে লাগলো, কিরে উর্মি, হঠাৎ তুই আমাদের বাসায়? কিছু বলবি নাকি আমাকে? হ্যাঁ ফুপু, তোমাকে সব সত্যি কথা বলার জন্যই এসেছি। মানে তুই কি সত্যি কথা বলবি? আমি তো বুঝতে পারছি না। আসলে ফুপু, ওই দিন সাগরের কোনো অপরাধ ছিল না। সাগর ভাইয়া কোনো অপরাধ করেই নি ওই দিন। আমি নিজে সাগর ভাইয়ার শরবতে ঘুমের ঔষধ মিশিয়ে দিয়ে সাগর ভাইকে নিয়ে ওরকম ভাবে শুয়েছিলাম। মানে তুই এসব কি বলছিস? আজকে 3 বছর হয়ে গেছে, তুই এসব বলছিস আমাকে? এই বলে সাগরের আম্মু ঠাস ঠাস করে উর্মির গালে চড় মেরে দিল 3টে। বেশ কিছুক্ষণ পর উর্মি সাগরের আম্মুর পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, প্লিজ ফুপু, আমাকে মাফ করে দাও। আজকে আম্মু আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তুমি ছাড়া তো আমার কেউ নেই। প্লিজ আমাকে মাফ করে দাও। তোকে তাও আবার আমি মাফ করব? তোর জন্য আমি আমার ছেলেকে ভুল বুঝেছি। তোর জন্য আমার ছেলে আজকে 3 বছর ধরে জেলে। তোকে তো আমি ছেড়ে দিব না। আর তোর আম্মু তোকে বাইরে থেকে বের করে দিয়েছে, খুব ভালো কাজ করেছে। আমার বাসায় এসেছিস কেন? আমার বাড়ি থেকে চলে যা, তোকে আমার বাসায় রাখবো না। প্লিজ ফুপু, আমাকে মাফ করে দাও। এবারের মতো আমি সাগর ভাইয়ের কাছে মাফ চেয়ে নিব। প্লিজ আমাকে মাফ করে দাও। তোকে আমি কোনো দিন মাফ করব না। তুই আমার বাড়ি থেকে চলে যা। দারোয়ান চাচা, দারোয়ান চাচা, এই মেয়েটাকে ঘাড় ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দাও তো। এই বলে সাগরের আম্মু দরজাটা লাগিয়ে ভেতরে চলে গেল। সোফায় বসে বসে কান্না করতে লাগলো। বেশ কিছুক্ষণ কান্না করার পর সাগরের আম্মু ফোন দিল সাগরের আব্বুর কাছে আর বলতে লাগলো, সাগরের আব্বু, সাগর কোনো অপরাধ করে নাই। যা অপরাধ করেছে ওই উর্মি করেছে। সে সাগরকে শরবতের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে এরকম কাজ করেছে, আমাদের অর্থ সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য। মানে তুমি এসব কি বলতেছো? পাগল হয়ে গেছো? আমরা নিজের চোখে যা দেখেছি তা কি আমরা ভুলে গেছি এখনো? না, আমি এখনো বলি নাই। একটু আগে উর্মি এসেছিল, তাকে নাকি বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাকে সব সত্যি কথা বলেছে। আমি আমার ছেলের কাছে যাব। প্লিজ তুমি আমাকে আমার ছেলের কাছে নিয়ে যাও। আচ্ছা, তুমি বাসায় থাকো, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। এরপর না হয় তোমাকে নিয়ে জেলখানায় যাব। এই বলে সাগরের আব্বু ফোন কেটে দিয়ে বেশ কিছুক্ষণ কাজ করে চলে আসলো বাসায়। সাগরের আম্মুকে নিয়ে জেলখানার দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর সাগরের আব্বু আম্মু চলে আসলো জেলখানায়। এসে দারোয়ানকে বলতে লাগলো, এই জেলখানায় তো সাগর নামের একটা ছেলে ছিল। তাকে কি এখন এখানে রাখা হয়েছে নাকি অন্য জায়গায় নেওয়া হয়েছে? তুমি বলতে পারবে? না, আমি বলতে পারবো না, কারণ আমি এখানে নতুন। আর আগে যারা এখানে ছিল তাদেরকে অন্য একটা জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে। আপনি বড় অফিসারদের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আমরা তাহলে বড় অফিসারদের সাথে কথা বলে দেখি। এই বলে সাগরের আব্বু সাগরের আম্মুকে নিয়ে চলে আসলো থানায়। এসে দেখে এসআই বসে আছে।
সাগরের আব্বু আম্মুকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, আপনারা হঠাৎ এত বছর পর থানায় আসলেন কেন? কোনো জরুরি দরকার নাকি? হ্যাঁ এসআই স্যার, আমরা আমাদের ছেলেকে নিয়ে যেতে এসেছি। সাগর কোথায় আছে? এখন তার সাথে আমরা দেখা করিয়ে দেন। আপনারা সাগরের কাছে দেখা করতে এসেছেন, চলেন আপনাদেরকে দেখা করিয়ে নিয়ে আসি সাগরের সাথে। এই বলে এসআই সাগরের আব্বু আম্মুকে নিয়ে চলে আসলো গাড়িতে। বেশ কিছুক্ষণ ড্রাইভ করার পর একটা কবরস্থানে নিয়ে আসলো। গাড়ি থেকে নামতেই সাগরের আম্মু বলতে লাগলো, কি ব্যাপার, আপনি আমাদেরকে এখানে নিয়ে এসেছেন কেন? আমাদের সাগর কোথায়? আমি তো বলেছি আমাদের সাগরের কাছে নিয়ে যাওয়ার জন্য। আমি তো সাগরের কাছে নিয়ে এসেছি আপনাদেরকে। ওই যে একটা নতুন খবর দেখতেছেন না, ওইটা হচ্ছে সাগরের কবর। সাগর কিছুদিন আগে মরণ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। আমরা আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু আপনারা কেউ ফোন ধরেন নাই, তাই আমরা সবাই মিলে সাগরের লাশটা দাফন করে দিয়েছি। এসআই এর কথা শুনে সাগরের আব্বু আম্মু কান্নায় ভেঙে পড়ল। সাগরের কবরের সামনে এসে কান্না করতে লাগলো দুইজন, আর বলতে লাগলো, বাবারে, তুই আমাদেরকে সত্যি কথা বলেছিলি, আর আমরা তোকে বিশ্বাস করি নাই। আজকে আমাদের জন্য তোকে আমরা হারিয়ে ফেললাম। আমাদের ভবিষ্যতে একমাত্র তুই ছিলি। তোর কষ্ট হবে বলে আমরা কোনোদিন আর ভেবে নেওয়ার চিন্তা করি নাই। আজকে তুই আমাদের ছেড়ে চলে গেলি। কান্না করে কি হবে? আপনাদেরকে যখন সত্যি কথা বলেছিল তখন তো আপনারা সত্যিটা বিশ্বাস করেন নাই। আমি আপনাদেরকে কিছু কাগজপত্র পাঠিয়েছিলাম, দেখেছিলেন, তাও দেখেন নাই। যেখানে স্পষ্ট লেখা ছিল তাকে ঘুমের ট্যাবলেট খাইয়ে করো একরকম করেছে, আর সাগরের সাথে কোনো শারীরিক সম্পর্ক করে নাই কেউ এখন পর্যন্ত। আমরা সকল কিছু টেস্ট করেছিলাম। আমরা আমাদের ভুলের জন্যই আমাদের ছেলেকে হারিয়ে ফেলেছি। হে আল্লাহ, আমরা আমাদের ছেলেকে জান্নাতবাসী করে দিও। চলো সাগরের আম্মু, আমরা এখন বাসায় চলে যাই। এই বলে সাগরের আব্বু সাগরের আম্মুকে ধরে ধরে গাড়িতে নিয়ে আসলো। বেশ কিছুক্ষণ পর এসআই সাগরের আব্বু আম্মুকে নিয়ে চলে আসলো আবার জেলখানায়। একটা কাগজ ধরিয়ে দিয়ে বলতে লাগলো, এই নেন কাগজ, আর আপনারা কখনো জেলখানায় আসবেন না। আপনাদের মতো মানুষকে দেখলে আমার ঘৃণা লাগে। সাগরের আব্বু আম্মু ওইখান থেকে চলে গেল বাসায়। এইদিকে এসআই চলে আসলো সাগরের কাছে, এসে বলতে লাগলো, সাগর, তোমার আব্বু আম্মু এসেছিল তোমাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি তাদেরকে কবরস্থান নিয়ে একটা কবর দেখিয়ে বলে দিয়েছি যে তুমি মারা গেছো। আর 2টা বছর কষ্ট করো, 2টা বছর পর তুমি পুলিশ কমিশনার হয়ে বের হবে এখান থেকে। আমি আদালতে আবেদন করেছি, আদালত থেকে জানানো হয়ে গেছে যে 2 বছর পর তোমাকে একেবারে পুলিশ কমিশনার বানিয়ে বের করা হবে। ধন্যবাদ স্যার, আমার জন্য আপনি যা করেছেন অন্য কেউ হলে এরকমটা করতো না। এসআই সাগরের সাথে আরো কিছুক্ষণ কথা বলে চলে গেল বাসায়। দেখতে দেখতে কেটে গেল আরো 2টি বছর। এই 2 বছর উর্মি কোথায় ছিল এবং কিভাবে ছিল, চলুন জেনে আসি। উর্মি সাগরদের বাসা থেকে বের হয়ে চলে আসলো তার বান্ধবীদের বাসায়। কলিং বেল দিতেই রোনা এসে দরজা খুলে দিল। উর্মিকে দেখে বলতে লাগলো, কিরে, তুই আমাদের বাসায় এসেছিস কেন? কিছু প্রয়োজন নাকি আমাদের বাসায়? রুনা প্লিজ বোন, আজকে জায়গাতে তোদের বাসায়। আব্বু আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ফুপুদের বাসায় গিয়েছিলাম, ফুপুরাও আমাকে বের করে দিয়েছে। এখন তুই ছাড়া কেউ নেই আমার। রোনা হাততালি দিতে দিতে বলতে লাগলো, এই তো, এত বছর পর একদম ঠিক কাজ করেছে। তুই একটা ছেলেকে মেরে ফেলেছিস, এটার জন্য আল্লাহ তাকে এই শাস্তি দিয়েছে। তোর পেটের বাচ্চার বাবাকে তুই তো আবার পতিতালয়ে গিয়ে ব্যবসা করেছিস। এখন তো রাজের সাথে রিলেশন কন্টিনিউ করেছিলি। রাজ কোথায়? রাজের বাসায় যা, তার সাথেও তো শারীরিক সম্পর্ক করেছিলি। সবাই আমাকে ছেড়ে চলে গেছে রে। আজকে আমার পাশে কেউ নেই। আমি এখন কি করব, কোথায় থাকবো, কিভাবে চলাচল করব বুঝতে পারতেছি না। ঢাকা শহরে পতিতালয়ের অভাব নেই, ওইখানে চলে যা, খুব ভালো হবে, আর ভালো টাকা ইনকাম করতে পারবি। পেটের বাচ্চা হয়েছে তো কি হয়েছে, তোর মতো মানুষ পেটের বাচ্চাটাও নষ্ট করে ফেলতে পারে। আর কোনো দিন আমার বাসায় আসার চেষ্টা করবি না। এই বলে রুনা তাদের বাসার দরজাটা লাগিয়ে দিল। এইদিকে উর্মি কান্না করতে করতে চলে আসলো রাস্তায়।
দেখতে দেখতে রাত হয়ে গেছে, রাত প্রায় 12টা। উর্মি রাস্তার একপাশে বসে আছে। এমন সময় কয়েকটা ছেলে এসে বলতে লাগলো, কিরে, কাস্টমার খুঁজতেছিস নাকি? চল আমাদের সাথে, ভালো পরিমাণের টাকা দেবো। এক রাতের জন্য 10,000 টাকা দেবো, চল। ছেলেগুলোর কথা শুনে উর্মি দাঁড়িয়ে ছেলেটার গালে ঠাস করে চড় মেরে বলতে লাগলো, তোদের বাসায় কি মা বোন নেই নাকি? হ্যাঁ, রাস্তার মেয়ে মানুষ দেখলে এইসব কথা বলিস তোরা? তোদেরকে তো পুলিশে দেওয়া দরকার। কিরে রাহুল, মেয়েটার গায়ে তো প্রচুর শক্তি আছে, তার সাথে মজা করা যেতে পারে। অনেক ধরতো শালিকে, আজকে নিয়ে যাব। উর্মিকে যে ধরতে যাবে এমন সময় উর্মি সবাইকে ধাক্কা মেরে ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যেতে লাগলো। এই গলি ওই গলি দিয়ে পালিয়ে যাচ্ছে উর্মি। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর ছেলেগুলো আর উর্মিকে খুঁজে পেল না। উর্মি একটা বাড়ির সামনে এসে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, আমার বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। আমি মরে গেলেই ভালো হবে। আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে, আমি বুঝতে পারছি। সাগর কাছে যতক্ষণ না মাপ চাইবো ততক্ষণ আল্লাহ আমাকে মাপ করবেন না। কিন্তু আমি সাগর কাছে যাবো কি করে? আমি আবার ফুপুর বাসায় যাই, গিয়ে জিজ্ঞেস করি সাগরের সাথে কি করেছেন তারা। এই বলে উর্মি হাঁটতে হাঁটতে চলে আসলো সাগরদের বাসার সামনে। কলিং বেল দেবে নাকি দেবে না চিন্তা করছে। চিন্তা করতে করতে কলিং বেল দিয়ে দিল। এইদিকে সাগরের আব্বু আম্মুর চোখে ঘুম নেই। ঘুম থাকবে কি করে? তাদের ছেলে যে মারা গেছে, এটা শুনে তাদের ঘুম নেই। এত রাতে কলিং বেল বেজে উঠেছে দেখে সাগরের আম্মু দরজা খুলতেই দেখতে পেল উর্মি দাঁড়িয়ে আছে। উর্মিকে দেখে রাগী গলায় বলতে লাগলো, এই মেয়ে, তোর কি লজ্জা করে না? বারবার এই বাসায় চলে আসছিস। আমার ছেলেকে তো কবরে পাঠিয়ে দিবি, এখন আমাদেরকে পাঠানোর ব্যবস্থা করছিস নাকি? মানে ফুপু, সাগর মারা গেছে? হ্যাঁ, সাগর মারা গেছে তোর জন্য। আজকে আমার ছেলেটা মারা গেছে, তুই এই বাড়িতে এসেছিস কেন? টাকা লাগবে? সাগরের আব্বু, আমাদের রুম থেকে 10 লক্ষ টাকা এনে এই মেয়ের মুখে ছুঁড়ে মেরে দাও তো। ফুপু প্লিজ, আমার টাকা পয়সার কোনো দরকার নেই, আমাকে তোমাদের বাসায় থাকতে দাও। এখন পেট বাঁধিয়ে আমাদের কাছে এসেছিস থাকার জন্য? তোকে রাখলে যদি তোর বাচ্চা হয়, তাহলে তো আশেপাশের মানুষ আমাদেরকে বলবে যে আমরা তোকে দেহ বিক্রির কাজে লাগিয়ে তোর পেটে বাচ্চা এনেছি। আমরা তোকে 10 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি, তুই কোনো দিন তোর মুখটা আমাদের দেখাস না প্লিজ, আমাদেরকে আমাদের মতো থাকতে দে। এই বলে সাগরের আম্মু উর্মির মুখে 10 লক্ষ টাকা ছুঁড়ে মেরে দরজাটা বন্ধ করে দিল। এদিকে উর্মি টাকাগুলো নিয়ে চলে আসলো একটা হোটেলে। উর্মিকে দেখে হোটেল ম্যানেজার বলতে লাগলো, ম্যাডাম, রুম লাগবে নাকি আপনার? হ্যাঁ, আমার 1 মাসের জন্য একটা রুম প্রয়োজন। কত টাকা লাগবে? ম্যাডাম, এসি রুম নেবেন নাকি নন এসি নেবেন? এসি রুম নিলে আপনার খরচ পড়বে প্রায় 65,000 টাকা, আর যদি নন এসি নেন তাহলে আপনার খরচা পড়বে 22,000 টাকা। আমার নন এসি একটা রুম লাগবে। এই নেন ম্যাডাম, এটা আপনার রুমের চাবি, আর আপনি 22,000 টাকা দিয়ে এরপর রুমে যান। এই নেন আপনাদের 22,000 টাকা। উর্মি টাকাগুলো দিয়ে চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে ঘুম চলে আসলো উর্মির। সকাল 10টা। উর্মি ঘুম থেকে উঠে চলে আসলো একটা হাসপাতালে। ডাক্তারের সাথে কথা বলে তার বেবিটা অ্যাবরেশন করে নিল। এদিকে ডাক্তার উর্মিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখুন, আপনি যে অ্যাবর্শন করিয়েছেন, পরবর্তীতে কিন্তু আপনার বেবি হবে না, এই কথাটা মাথায় রাখবেন আপনি। কেন ডাক্তার, পরবর্তীতে আমার বেবি হবে না কেন? আপনি আপনার রিপোর্ট নিজে পড়ে নিন, আশা করি বুঝে নেবেন। রিপোর্টে সকল কিছু লেখা থাকবে, আমি বলতে পারবো না কেন আপনি ভেবে নিতে পারবেন না। উর্মি তার রিপোর্ট এবং কিছু ওষুধ নিয়ে চলে আসলো হোটেলে। দেখতে দেখতে কেটে গেল 2টি বছর। আজকে মোট 5 বছর পূর্ণ হলো। সাগর দাঁড়িয়ে আছে মাঠের মাঝখানে। এমন সময় এসআই এসে বলতে লাগলো, সাগর, আমার সাথে আসো, আমাদের ক্যাপ্টেন তোমার সাথে দেখা করবে। আমি ওনাকে সবকিছু বলেছি। জি স্যার, চলেন যাই তাহলে। এই বলে সাগর চলে আসলো ক্যাপ্টেনের কাছে। এসআই ক্যাপ্টেনের সাথে পরিচয় করে দিল সাগরের। বেশ কিছুক্ষণ পর ক্যাপ্টেন বলতে লাগলো, সাগর, তোমাকে তো কমিশনার বানিয়ে দিতে পারবো, কিন্তু তোমাকে কয়েকটা মিশন পূর্ণ করে দিতে হবে। যদি মিশনগুলো পূর্ণ করতে পারো তাহলে তোমাকে কমিশনার বানিয়ে দেওয়া হবে। জি স্যার, বলেন কি মিশন পূর্ণ করতে হবে?
আমি মিশন পূর্ণ করে আপনাকে দেখিয়ে দিব। দেশে এখন মেয়ে দর্শনের অপবাদ বেড়ে গেছে। তোমাকে খুঁজে বের করতে হবে কোথায় কোথায় এইসব খারাপ কাজ হয়। যারা যারা খারাপ কাজ করে তাদের সবাইকে ধরে নিয়ে আসতে হবে। পারবে তো তাদের সবাইকে ধরে নিয়ে আসতে? জি স্যার, আমাকে 1 মাসের সময় দেন। আমি এই 1 মাসে সবাইকে ধরে নিয়ে হাজির করব আপনার সামনে। ঠিক আছে, তোমাকে 1 মাস সময় দিলাম। আর এসআই, তুমি তোমার সকল কাজ সাগরকে এই 1 মাসের মধ্যে বুঝিয়ে দিবে। 1 মাস পরে তোমাকে রিটায়ার্ড করতে হবে। জি স্যার, আমি সাগরকে এক মাসের ভেতরে সকল কিছু বুঝিয়ে দিব, আপনি কোনো চিন্তা করবেন না। এই বলে এসআই সাগরকে নিয়ে চলে আসলো বাইরে। সাগরের হাতে একটা পিস্তল দিয়ে বলতে লাগলো, সাগর সবচেয়ে বেশি পরিমাণের দর্শনের শিকার হচ্ছে বড় হোটেলে। রাত 12টার পর তুমি যে কোনো একটা হোটেলের সামনে গিয়ে দাঁড়াবে, আশা করি কিছু না কিছু ক্লু পেয়ে যাবে। আর তোমার গুপ্তচরের নাম্বার হচ্ছে এটা, যদি কোনো দরকার পড়ে তাকে বলবে, সে তোমাকে সকল ইনফরমেশন এনে দিবে। ঠিক আছে স্যার, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাকে জেল থেকে বাইরে বের করেছেন। 10 বছরের কারাদণ্ড থেকে 5 বছরের কারাদণ্ড দিয়ে আমাকে একজন পুলিশ অফিসার বানিয়ে দিয়েছেন। আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। তোমার মতো এত ভালো মানুষকে আমি কিভাবে শাস্তি পেতে দিব বলো? আমি সবসময় দেখে এসেছি মিথ্যা কথা বলে সবাইকে ছাড়িয়ে নিয়ে যায়, কিন্তু তুমি সবসময় সত্যের পথে ছিলে। তোমার আব্বু আম্মু তোমাকে ভুল বুঝেছে, এই ভুলটা তারা এখন বুঝতে পেরেছে। জি স্যার, আমি সবসময় চাইতাম মানুষের ভালো করার জন্য, কিন্তু মানুষ সবসময় খারাপটা চাইতো। এখন থেকে যেহেতু আমি একজন পুলিশ অফিসার হয়ে গেছি, সো মানুষের ভালো করার চেষ্টা করব সব সময়। এই সমাজ থেকে ধর্ষণের সকল কিছু উঠিয়ে দিব। গুড লাক, দোয়া করি তোমার জন্য, যাতে তুমি সব সময় সত্যের পথে চলতে পারো। এই নাও, তোমাকে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এই টাকা দিয়ে তুমি বিভিন্ন হোটেলে থাকবে, আর তোমাকে একটা অ্যাকাউন্ট করে দেওয়া হবে। ওই অ্যাকাউন্টে প্রতি মাসে তোমার বেতন ঢুকে যাবে, তুমি এটিএম কার্ড দিয়ে টাকাগুলো উঠাতে পারবে। ঠিক আছে স্যার। এই বলে সাগর টাকাগুলো নিয়ে চলে আসলো হোটেলে, যে হোটেলে উর্মি থাকে ওই হোটেলে। সাগর নিজেও জানে না যে এই হোটেলে উর্মি থাকে। সাগর একটা রুম নিয়ে চলে গেল রুমে। রাত প্রায় 11টা। সাগর হোটেল থেকে বের হয়ে রাস্তায় একপাশে মাস্ক পরে দাঁড়িয়ে আছে। এমন সময় একটা মেয়ে এসে বলতে লাগলো, ভাইয়া কাজ করবেন নাকি? এত রাতে যে এখানে দাঁড়িয়ে আছেন? সাগর মেয়েটার দিকে একবার তাকিয়ে বলতে লাগলো, হ্যাঁ, কাজ তো করতে চাইছিলাম, কিন্তু তুমি তো পিচ্চি মানুষ, তুমি পারবে নাকি? কি যে বলেন না ভাইয়া, এক রাতে 10 জনকে খুশি করেছি, আর আপনি তো সামান্য একজন। আপনাকে খুশি করতে আমার 10 মিনিট সময় লাগবে। ও আচ্ছা, তাই নাকি? তো 1 রাতের জন্য কত টাকা চার্জ করো তুমি? বেশি না, প্রতি ঘন্টায় 3000 করে। এখন আপনি যতক্ষণ করবেন ততক্ষণের হিসাব হবে। ঠিক আছে, আমি তোমাকে প্রতি ঘন্টার জন্য 4000 করে দিব। তবে আমি হোটেলে করব না, আমি তোমাকে অন্য জায়গায় নিয়ে করব। যাবে তো আমার সাথে? অবশ্যই যাব, যেহেতু টাকার বিনিময়ে কাজ করি, না গিয়ে কি করব? সাগর মেয়েটাকে নিয়ে চলে আসলো থানায়। মেয়েটা গাড়ি থেকে নেমে যে দৌড়ে পালাতে যাবে, এমন সময় সাগর মেয়েটার হাত টেনে ধরে বলতে লাগলো, আরে কোথায় যাইতেছেন আপনি? আমার সাথে না বলে রুম ডেট করবেন? চলেন ভেতরে যাওয়া যাক। 1 রাতের জন্য আপনাকে 50,000 টাকা দিব। ভাইয়া প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি আর কোনোদিন এই কাজ করব না। আমি বুঝতে পারছি আপনি একজন পুলিশ অফিসার, প্লিজ আমাকে ছেড়ে দেন। আরে তোমাকে ছেড়ে দিলে কি হবে? তোমার মতো মেয়ে তো দরকার আমার। তুমি 1 রাতে 10 জনকে খুশি করতে পারো, আর আমাদেরকে খুশি করতে পারবে না? না স্যার, আমি আপনাদেরকে খুশি করতে পারবো না, প্লিজ আমাকে ছেড়ে দেন। আমি আর কোনোদিন এসব খারাপ কাজ করব না। আরে খারাপ কাজ করতে বলেছি কে? তোমাকে তো 14 শিখা জেলের ভিতর নিয়ে উদম কেরানি দেওয়াবো আজকে। এই বলে সাগর মেয়েটাকে টানতে টানতে নিয়ে চলে আসলো থানার ভেতরে। এসআই মেয়েটাকে দেখে বলতে লাগলো, মারিয়া, তুই এখানে? স্যার, আপনি চিনেন নাকি এই মেয়েটাকে? হ্যাঁ সাগর, এটা তো আমার পাড়া প্রতিবেশী রহিম ভাইয়ের মেয়ে, কিন্তু তুমি তাকে এখানে নিয়ে এসেছো কেন? স্যার, সে তো দেহা ব্যবসা করে, সে নাকি 1 রাতে 10 জনকে খুশি করতে পারছে, তাই আমি নিয়ে এসেছি এখানে।
রুকাইয়া, এই মেয়েটাকে 14 শিকা জেলের ভিতর নিয়ে কিছু থেরাপি দাও। আর এই মেয়েটাকে ছাড়বে না। আমি যাইতেছি, দেখি আরো কয়েকটা মেয়েকে নিয়ে আসতে পারি কিনা। সাগর, খুব সাবধানে যাবে, কারণ কেউ যদি টের পেয়ে যায় পুলিশের লোকেরা অভিযান চালিয়েছে, তাহলে তারা লুকিয়ে পড়বে। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমাকে আজ পর্যন্ত কেউ দেখে নাই এই 5 বছরের ভিতরে, সো আমাকে চিনবে না কেউ। হ্যাঁ, যাও তাহলে এখন। সাগর চলে আসলো আবারও অন্য একটা হোটেলের সামনে। এসে দেখে কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে। সাগরকে দেখে মেয়েগুলো সাগরের কাছে চলে আসলো আর সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার ভাইয়া, যাবেন নাকি হোটেলে? যেতে তো চাইছিলাম, কিন্তু তোমরা তো অনেক ছোট ছোট, তোমরা কি পারবে? ভাইয়া না পারলে কি দেহ ব্যবসার কাজে নেমেছি আমরা এই ঢাকা শহরে? চলেন, আপনাকে আজ ভালোভাবে আদর করে দিব। আমার যে তোমাদের সবাইকে লাগবে, তোমাদের সবাইকে আমার সাথে যেতে হবে। ঠিক আছে, চলেন তাহলে যাই, তবে আমাদের রেট কিন্তু 1500 টাকা করে প্রতি ঘন্টা। ঠিক আছে, যত চাইবে ততই দেয়া হবে। চলো যাওয়া যাক এখন। এই বলে সাগর মেয়েগুলোকে নিয়ে চলে আসলো একটা বাড়িতে। সাগর তার পকেট থেকে ফোনটা বের করে থানায় মেসেজ করে দিল, বলে দিল যাতে এখানে চলে আসে তাড়াতাড়ি। সাগর বেশ কিছুক্ষণ বসে থাকার পর মেয়েগুলোকে বলতে লাগলো, এখন তো রাত 2টা বাজে, আর কিছুক্ষণ পর না হয় তোমাদের সাথে করব। আচ্ছা, তোমরা সবাই এই পথে এসেছো কেন? ভাইয়া, আমরা টাকার জন্য এসেছি। এই পথে নাকি অনেক টাকা পাওয়া যায়, এটার জন্যই আমরা এসেছি। হ্যাঁ, এই পথে তো অনেক টাকা পাওয়া যায়, কিন্তু পুলিশের হাতে ধরা পড়লে কিন্তু জীবন একেবারে শেষ। আরে ভাইয়া, আপনি আমাদেরকে পুলিশের ভয় দেখাচ্ছেন? পুলিশকে তো আমরা কিনে রেখেছি, আমরা পুলিশকে যা বলবো পুলিশ তাই করবে। ও আচ্ছা, তাই নাকি? পুলিশকে যা বলবেন তাই করবে? সাগর আর কিছু বলতে যাবে এমন সময় কলিং বেল বেজে উঠল। সাগর দরজা খুলতেই ভেতরে প্রবেশ করলো কয়েকজন মহিলা পুলিশ অফিসার। পুলিশদেরকে দেখে মেয়েগুলো যে পালিয়ে যেতে যাবে এমন সময় পুলিশ অফিসারগুলো ধরে ফেললো মেয়েগুলোকে। সাগর মেয়েগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমরা না বলেছিলে তোমরা পুলিশ অফিসারদের টাকা দিয়ে কিনে রেখেছো? এখন তাদেরকে বলো তো তোমাদেরকে ছাড়িয়ে দেওয়ার জন্য, দেখি তোমাদেরকে ছেড়ে দেয় কিনা। ভাইয়া প্লিজ আমাদেরকে ছেড়ে দিন, আমরা আপনাকে চিনতে পারিনি, আমরা আর কোনোদিন এসব কাজে নামবো না, প্লিজ। সব মেয়েরা এসব বলে কোনো মেয়ে থাকতে পারে না। তোমাদের মতো মেয়েরা গার্মেন্টসে কাজ করে হাজার হাজার টাকা ইনকাম করতেছে, কিন্তু তোমরা এইসব কাজে নেমে দেশটাকে পুরো নষ্ট করে দিয়েছো। আর আপনারা দাঁড়িয়ে আছেন কেন? মেয়েগুলোকে নিয়ে যান, কাল থেকে আবারও অভিযান শুরু হবে। সাগরের কথা শুনে অফিসারগুলো মেয়েগুলোকে নিয়ে চলে গেল থানায়। সাগর ওই বাড়ি থেকে চলে আসলো আবার হোটেলে। সিঁড়িতে উপরে যাচ্ছে এমন সময় একটা রুম থেকে চিৎকারের আওয়াজ শুনতে পেল সাগর। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল এখানে, বোঝার চেষ্টা করলো কিসের আওয়াজ হচ্ছে। সাগরের আর বুঝতে বাকি রইল না কিসের আওয়াজ হচ্ছে। সাগর আর এসবে পাত্তা না দিয়ে চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো তার। আজকে প্রায় 5 বছর পর সাগর নিশ্চিন্তে ঘুমাতে পারছে। অন্যদিকে সাগরের আব্বু আম্মু জায়নামাজে বসে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, হে আল্লাহ, আমার ছেলেটাকে যদি আরেকবার আমাদের কাছে ফিরিয়ে দিতে, আমরা আর তোমার কাছে কোনো কিছু চাইতাম না। এইসব বলছে আর কান্না করছে। দেখতে দেখতে সকাল হয়ে গেল। সকালে সাগর ঘুম থেকে উঠে চলে আসলো নিচে। খাবার টেবিলে বসে পড়তেই হঠাৎ এক চিরচেনা মুখ দেখতে পেল সাগর। এটা আর কেউ না, এটা হচ্ছে উর্মি। সাগর উর্মিকে দেখে মাথা নিচু করে খাবার খেতে লাগলো। এদিকে উর্মি সাগরকে খেয়াল করেনি। বেশ কিছুক্ষণ পর উর্মি চলে গেল ওইখান থেকে বাইরে। সাগর খাওয়া দাওয়া করে চলে আসলো হোটেল ম্যানেজারের কাছে আর বলতে লাগলো, আচ্ছা, এই হোটেলে কি উর্মি নামের মেয়ে থাকে? জি স্যার, এই হোটেলে উর্মি নামের একটা মেয়ে থাকে। কেন তাকে প্রয়োজন নাকি? উনি তো একটু আগে বাইরে বের হয়ে গেছে, আস্তে আস্তে মনে হয় বিকাল হবে। ও আচ্ছা, উনি কয় নাম্বার কেবিনে থাকে আমাকে বলতে পারবেন? স্যার, উনি 222 নাম্বার কেবিনে থাকে। আপনার কেবিন হচ্ছে 246 নাম্বার। সাগর ইনফরমেশন নিয়ে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে আছে এমন সময় এসআইয়ের ফোন। সাগর কলটা রিসিভ করে কানের কাছে ধরতেই ওই পাশ থেকে এসআই বলতে লাগলো,
হ্যালো সাগর, তুমি একটু থানায় আসো তো। কালকে যে মেয়েগুলোকে ধরে নিয়ে এসেছো, ওই মেয়েগুলোর ইনফরমেশন নিতে হবে। আমি একটু চট্টগ্রাম যাচ্ছি তো, এর জন্য আমি ইনফরমেশনগুলো নিতে পারতেছি না। আচ্ছা স্যার, আপনি যান, আমি মেয়েগুলোর কাছ থেকে ইনফরমেশন নিয়ে আপনার টেবিলে সকল কিছু ইনফরমেশন রেখে এরপর না হয় আবারও চলে আসবো। ঠিক আছে সাগর, এখন তাহলে ফোন রাখলাম। যদি কোনো জরুরি প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন দিবে। ঠিক আছে স্যার, জরুরি প্রয়োজন হলে আমি আপনাকে ফোন দিব। এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে চলে আসলো থানায়। সাগরকে দেখে কয়েকজন অফিসার সালাম দিয়ে বলতে লাগলো, স্যার কেমন আছেন? আপনি তো অফিসে ঢুকেই বাজিমাত করে দিয়েছেন। কালকে রাতে 10জন মেয়েকে ধরে নিয়ে এসেছেন আপনি, আর আমরা একজনকেও ধরতে পারলাম না এতদিনে। দেখো, বুদ্ধি আর জ্ঞান যদি না থাকে তাহলে কোনো কাজে সফলতা অর্জন করতে পারবে না। আমার অনেক ধৈর্য ছিল, দেখলে না, 5 বছর জেল খাটার পরেও আমি একজন পুলিশ কমিশনার হইলাম। ধৈর্য ধরলে আল্লাহর সবসময় ভালো কিছু উপহার দেয়। চলো আমার সাথে, স্যার বলেছে তাদের সকল কিছু ইনফরমেশন নিয়ে টেবিলে রেখে দেওয়ার জন্য। এই বলে সাগর চলে আসলো মেয়েগুলোর কাছে। মেয়েগুলোর সামনে দাঁড়িয়ে সাগর বলতে লাগলো, এই যে তোমাদের সাথে আর কে কে আছে, আর তারা কোথায় কোথায় এইসব কাজ করে আমাকে বলো। স্যার, আমাদের সাথে তো আরো অনেক মেয়ে আছে, কিন্তু তাদেরকে আপনি ধরবেন কি করে? তারা তো কোনো ওয়ে রাখে নাই যে আপনি তাদেরকে ধরবেন, কারণ তারা খুব গোপনে এসব কাজ করে। এটা তোমাদেরকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি যেভাবে হোক তাদেরকে ধরে নেব। তোমরা তাদের লোকেশন বলো। এই বলে সাগর তাদের লোকেশন নিয়ে নিল এবং আরও অনেক ইনফরমেশন নিয়ে টেবিলের ওপর রেখে সাগর চলে আসলো আবার হোটেলে। ভেতরে প্রবেশ করতে যাবে এমন সময় সাগর দেখতে পেল উর্মি একটা ছেলের কাছ থেকে টাকা নিতেছে। টাকা নেওয়া শেষ হতেই উর্মি চলে গেল উপরে। এদিকে সাগর ওইখানে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি করে চলে আসলো ছেলেটার কাছে। ছেলেটাকে দাঁড় করিয়ে বলতে লাগলো, এই যে ভাই, ওই মেয়েটাকে আপনি কিসের টাকা দিয়েছেন এতগুলো? আমি ওই মেয়েটাকে কিসের টাকা দিয়েছি এইসব আপনাকে বলতে যাব কেন? আপনি কে, পুলিশ অফিসার নাকি? হ্যাঁ, আমি একজন পুলিশ অফিসার। তাড়াতাড়ি বলেন, না হলে কিন্তু আপনাকে থানায় ধরে নিয়ে যাব। আমি সঠিক জানি না এটা কিসের টাকা দিয়েছি। অনেকে এক ভাই আমাকে এই টাকাগুলো দিয়ে বলল এই এই মেয়েটাকে দেওয়ার জন্য, তাই আমি এই টাকাগুলো দিয়ে দিলাম। ও আচ্ছা, যাও তাহলে এখন তুমি। সাগর চলে আসলো ওইখান থেকে তার কেবিনে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অচেনা নাম্বার। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে রুনা বলতে লাগলো, হ্যালো সাগর, আমি রুনা বলতেছি। তুমি কোথায় আছো? আমি থানায় গিয়েছিলাম, তোমাকে খুঁজে পেলাম না। আমি তো থানা থেকে বের হয়ে এসেছি, আজকে 2 দিন হলো। আর আমি একজন পুলিশ কমিশনার হয়েছি, একটা মিশনে আছি। এই মিশনটা কমপ্লিট করলে আমি থানায় বসে পড়ব। ও আচ্ছা, তোমার জন্য একটা খুশির খবর আছে। আমি ডাক্তার হয়ে গেছি। হতে চেয়েছিলাম পুলিশ অফিসার, তুমি আমাকে বানিয়েছো ডাক্তার। দেখো না, তোমার ইচ্ছা, শক্তি এবং পড়ালেখা সব দিক থেকে ভালো। সো আমি এবং তোমার আব্বু আম্মু চাইছিলাম তুমি একজন ভালো ডাক্তার হও, তাই আমিও চাইছিলাম তোমাকে ডাক্তার বানাবো। আচ্ছা, আমি বিকালের দিকে তোমার সাথে দেখা করব তোমাদের বাসায়। ঠিক আছে, বিকেলের দিকে আসেন তাহলে, আমি অপেক্ষা করব। এই বলে সাগর ফোনটা কেটে দিল। ফোনটা কেটে কিছুক্ষণ ঘুমিয়ে দিল। বিকেল 5টা। সাগর চলে আসলো রুনাদের বাসার সামনে। কলিং বেল দিতে রুনার আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, আরে সাগর বাবা, তুমি এসেছো, ভেতরে এসো। তুমি আসবে বলে রোনা তোমার জন্য রান্না করছে। আর রান্নার কি দরকার ছিল আন্টি? আমি তো বলেছিলাম শুধু এসে দেখে যাব তাকে, আর সে রান্না বসিয়ে দিয়েছি। কি আর করবে মেয়েটা, তোমার জন্য পাগল। ভিতরে এসে সোফায় বসো, তোমার সাথে কিছুক্ষণ কথা বলি। সাগর ভেতরে গিয়ে সোফায় বসে পড়ল। এইদিকে রুনা ফ্রিজ থেকে সাগরের জন্য কিছু ফল এনে দিল। সাগর ফল খাচ্ছে আর বলছে, জি আন্টি, এখন বলেন। বাবা, তোমাকে যে কিভাবে বলি, আসলে রুনা তো তোমাকে অনেক পছন্দ করে। আমি চাইছিলাম কি রুনার সাথে তোমার বিয়েটা দিয়ে দেওয়ার জন্য। আন্টি, আপনি খুব ভালো করেই জানেন আমি জেল থেকে বের হয়ে এসেছি আজকে 5 বছর পর। আমার সাথে যদি বিয়ে দেন, আশেপাশের লোকেরা কি বলবে?
দেখো সাগর, আশেপাশের লোকেরা সবসময় সমালোচনা করবে তোমাকে নিয়ে, এটা আমি খুব ভালো করে জানি। আর আশেপাশের মানুষ কি বলবে এইসব নিয়ে আমি চিন্তা করি না। আমার মেয়ে যেখানে সুখে থাকবে আমি সেখানেই আমার মেয়েকে বিয়ে দিব। তবুও আপনি আর রুনা একবার চিন্তা করে দেখেন, আমার সাথে বিয়ে দিলে যদি রুনা সুখে থাকে তাহলে আমার বিয়ে করতে আপত্তি নেই। হ্যাঁ, আমি তোমার সাথেই সুখে থাকবো। মানুষ যাই বলুক না কেন, আমি তোমাকেই বিয়ে করব এবং তোমার সাথেই ঘর সংসার করব। ঠিক আছে, তুমি যেহেতু আমার সাথে থাকতে চাও তাহলে আমি তোমাকে আমার সাথেই রাখবো। তবে 1 মাস পর বিয়ে করব, কারণ 1 মাস পর আমি থানায় বসবো পুলিশ কমিশনার হয়ে। তখন আমার পরিচয় সবাই জানতে পারবে, আর আমিও আব্বু আম্মুর কাছে যেতে পারবো। ঠিক আছে, এখন তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই। তুমি তো মনে হয় কিছু খাও নাই, আর আমিও খাই নাই সারাদিন। সাগর খাওয়া দাওয়া করে নিল। খাওয়া দাওয়া করে রুনার সাথে আরও কিছুক্ষণ গল্প করে চলে আসলো রাতে আবার হোটেলে। রাত 11টা বাজতে সাগর বেরিয়ে পড়লো বাইরে। মুখে মাস্ক পরে দাঁড়িয়ে আছে হোটেলের সামনে। এমন সময় উর্মি এসে বলতে লাগলো, ভাইয়া, কাউকে খুঁজছেন নাকি? হ্যাঁ, খুঁজতেছি তো, কিন্তু পাইতেছি না। আজকে এখানে একজনকেও পাইলাম না। আপনি চাইলে আমার সাথে যেতে পারেন, আপনার জন্য কম রেট রাখবো। রেট নিয়ে কোনো ব্যাপার না, যত চাইবেন ততই দিব, কিন্তু আমার সাথে আমার বাসায় যেতে হবে। পারবেন তো যাইতে? বাসায় গেলে কিন্তু বেশি টাকা দিতে হবে, যদি দেন তাহলে যাব। হ্যাঁ, অবশ্যই দেবো, চলো যাওয়া যাক। এই বলে সাগর উর্মিকে নিয়ে চলে আসলো থানায়। থানার সামনে নামতেই উর্মি কিছুটা ভয় পেয়ে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি আমাকে থানায় এনেছেন কেন? আপনাকে তো থানায় নিয়ে এসেছি ঠান্ডা খাওয়ার জন্য। চলেন আমার সাথে ভিতরে। না, আমি ভিতরে যাব না। আপনি পুলিশ, তাই না? হ্যাঁ, আমি পুলিশ অফিসার। এই বলে সাগর তার মুখ থেকে মাস্কটা খুলে ফেলতে উর্মি চমকে গেল। কি বলবে বুঝে উঠতে পারছে না। সাগরের মুখের দিকে একভাবে তাকিয়ে আছে উর্মি। বেশ কিছুক্ষণ পর উর্মি বলতে লাগলো, সাগর, তুমি নাকি মারা গেছো? তাহলে তুমি এখন কোথা থেকে এসেছো? আল্লাহ আবার আমাকে জীবিত করে পৃথিবীতে পাঠিয়েছে তোমাদেরকে বিনাশ করার জন্য। চলো আমার সাথে ভিতরে, না হলে কিন্তু খুব খারাপ হবে। এই বলে সাগর উর্মির হাত ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো থানার ভিতরে। উর্মিকে দেখে এসআই চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গেল আর বলতে লাগলো, সাগর, এটা তো তোমার মামাতো বোন। তুমি তাকে ধরে নিয়ে এসেছো কেন? নাকি তুমি তোমার প্রতিশোধ নিতে চাইতেছো? স্যার, আমি আমার প্রতিশোধ নিতে চাইতেছি না। সে অন্যায় করেছে, তার অন্যায়ের শাস্তি দিব। উর্মি ও দেহ বিক্রি করে আজকে আমার কাছে ধরা পড়েছে, ওনাকে জেলের ভিতর ভরে রাখো। ছি উর্মি, ছি। সাগরকে তো 5 বছর জেল খাটিয়েছ, এখন দেহ ব্যবসা শুরু করে দিয়েছ। বাহ, খুব ভালো কাজ করেছ। তোমাকে সারা জীবন পস্তাতে হবে জেলের ভিতরে। সাগর, আমি আমার সকল টিম আজকে রাতে তোমার সাথে কাজে লাগিয়ে দিব, যাতে খুব তাড়াতাড়ি তাদেরকে ধরে ফেলতে পারো। ঠিক আছে স্যার, আপনি আপনার টিম কাজে লাগিয়ে দেন, আর আমি এদিকটা দেখি কতগুলো মেয়ে নিয়ে আসতে পারি। এই বলে সাগর আবারও বেরিয়ে পড়ল মেয়েগুলো ধরার জন্য, যারা দেহ ব্যবসা করে। দেখতে দেখতে কেটে গেল 1 মাস। এই 1 মাসে সাগর প্রায় 6282 জনকে ধরেছে। তারপরও টিম নিয়ে সবাইকে 5 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে। সাগর বসে আছে চেয়ারে। এমন সময় ক্যাপ্টেন আসলো। সাগরকে আর এসআইকে দেখে বলতে লাগলো, এসআই, 1 মাস তো হয়ে গেছে, আর সাগর খুব ভালোভাবেই তার কাজ কমপ্লিট করেছে। এখন আমি তোমার জায়গায় সাগরকে বসিয়ে দেবো। তুমি তোমার ক্যাবটা সাগরকে পাঠিয়ে দাও। জি স্যার, আমি আমার ক্যাব পরিয়ে দিতেছি। এই বলে এসআই তার ক্যাপ পরিয়ে দিল সাগরকে। সাগর 2 জনকে সালাম করে চলে আসলো রুনাদের বাসায়। কলিং বেল দিতেই রুনা এসে দরজা খুলে দিল। সাগরকে পুলিশের ড্রেস আপে দেখে বলতে লাগলো, বাহ, তোমাকে তো খুব সুন্দর লাগতেছে। আজকে তোমার পুলিশ কমিশনার বানিয়ে দিয়েছে, তাই না? হ্যাঁ, আজকে আমাকে পুলিশ কমিশনার বানিয়ে দিয়েছে। চলো তোমাকে নিয়ে আমাদের বাসায় যাব, আর আন্টি আঙ্কেল আমি যখন ফোন দিব আপনাদের, তখন আপনারা আমাদের বাসায় চলে যাবেন। ওইখানে না হয় 2 পরিবার মিলে কথা বলে
এরপর আমাদের বিয়েটা দিয়ে দিবেন। ঠিক আছে সাগর, রুনাকে নিয়ে যাও তোমার সাথে। তুমি ফোন দিলে না হয় আমরা চলে যাব তোমাদের বাসায়। সাগর রুনাকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখিয়ে জড়িয়ে ধরে কান্না করে দিল তার আম্মু, আর চিৎকার করতে করতে বলতে লাগলো, কই গো সাগরের আব্বু, দেখে যাও, আমাদের ছেলেকে আল্লাহ আবার আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে, তাড়াতাড়ি আসো। এই বলে সাগরের আম্মু সাগরকে বাড়ির ভিতরে নিয়ে গেল। বেশ কিছুক্ষণ বসে থাকার পর সাগরের আব্বু আম্মু সাগরের কাছে মাপ চাইল। সাগরও তার আব্বু আম্মুকে মাফ করিয়ে দিল। আম্মু, উর্মির কোনো খোঁজ খবর রাখে না নাকি তার আব্বু আম্মু? না, তার কোনো খোঁজ খবর রাখে না, কারণ সে ছেলেদের সাথে খারাপ কাজ করে পেটে বাচ্চা এনেছিল। এরপর তার আব্বু আম্মু বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমাদের বাসায় থাকার জন্য এসেছিল, কিন্তু আমরা রাখি নাই, কারণ তাকে রাখলে নিশ্চয়ই আমাদের বদনাম হবে। ও আচ্ছা, এখন উর্মি জেলের ভিতর বন্দি আছে, কারণ সে দেহ ব্যবসা করত আর আমাদের কাছে ধরা খেয়েছে, তাই তাকে জেলে নেওয়া হয়েছে। খুব ভালো হয়েছে। আর ওর নাম তো রুনা, তাই না? জি আন্টি, আমার নাম রুনা। আম্মু, আমি রুনাকে বিয়ে করতে চাই। রুনার আব্বু আম্মুকে আমি ফোন দিয়ে বলতেছি আসার জন্য। তোমরা আজকে রাতের মধ্যে আমাদের দুইজনকে বিয়ে দিয়ে দিবে। ঠিক আছে, তুই রুনার আম্মু আব্বুকে বল আসতে, তাদের সাথে কথা বলে না হয় আমরা তোদের দুজনের বিয়ে পড়িয়ে দিব। আর তুই এখন রুমে যা, গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নে। রুনা, তুমিও যাও সাগরের সাথে। সাগর আর রুনা চলে আসলো রুমে। সাগর ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে রুনা তার আম্মু আব্বুর সাথে কথা বলছে ফোনে। বেশ কিছুক্ষণ পর রুনার আব্বু আম্মু চলে আসলো সাগরদের বাসায়। রাতে খাবার টেবিলে সবাই বসে আছে। এমন সময় রুনার আব্বু বলতে লাগলো, জানেন বিআই সাহেব, আমার মেয়ে ডাক্তার হওয়ার পিছনে আপনার ছেলের বড় হাত আছে। আপনার ছেলেকে জেল থেকে বের করার জন্য আমার মেয়ে কিন্তু বলেছিল পুলিশ হবে, কিন্তু সাগর তাকে না করেছে পুলিশ হওয়ার জন্য। এখন সাগর হচ্ছে পুলিশ কমিশনার, আর আমার মেয়ে হচ্ছে ঢাকার বড় ডাক্তার। দোয়া করি যাতে দুজন খুব সুখী সংসার করতে পারে। খাওয়া দাওয়া করে নেন, এরপর কাজীকে ফোন দিয়ে নিয়ে আসেন। রাতও অনেক হয়েছে, তাদের বিয়েটাও দিয়ে দিতে হবে। হ্যাঁ, আমি যাইতেছি কাজে নিয়ে আসার জন্য। ততক্ষণে তোমরা খাওয়া দাওয়া করে নাও। সাগরের আব্বু চলে আসলো কাজী অফিসে। কাজীকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। কিছুক্ষণের মধ্যে সাগর আর রুনার বিয়েটা হয়ে গেল। কাজী কিছু নিয়মকানুন বলে চলে গেল। এদিকে সাগর এবং বাকি সবাই বসে গল্প করছে। এমন সময় সাগরের আম্মু বলতে লাগলো, সাগর বাবা, এখনো রুমে চলে যা, গল্প করতে হবে না। অনেকদিন পর বাসায় এসেছিস, তোর আনন্দের দরকার। রুনা, তুমিও যাও। জি আম্মু, যাইতেছি। এই বলে সাগর আর রুনা চলে গেল রুমে। সাগর দরজাটা লাগিয়ে দিয়ে রুনার কাছে এসে দাঁড়িয়ে রুনার কপালে চুমু দিয়ে বলতে লাগলো, ধন্যবাদ রুনা, আমার জন্য এতদিন অপেক্ষা করেছো। তোমার জন্য অপেক্ষা করব না তো কার জন্য অপেক্ষা করব? আমি সব সময় তোমাকে চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ এখন তোমাকে পেয়ে গেছি। সাগর, এতদিন পর তুমি আমার কাছে এসেছো, আমাকে একটু খুশি করে দাও একটা বেবি এনে। ঠিক আছে, চলো তাহলে, তোমাকে একটা বেবি এনে খুশি করে দিতেছি। এই বলে সাগর আর রুনা কাঠের ওপরে চলে গেল। দুজন দুজনের শরীরের সাথে মিশে সুখের সাগরে ভাসতে লাগলো। আজকের গল্পটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাগর আর রোনার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।